আবিরের সাথে আজ আমার বাসর রাত। আমি নববধূ সাজে বসে আছি। আবির রুমে প্রবেশ করে আমাকে খাট থেকে নামিয়ে বলল, এখন আমার রুম থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে বউ হিসেবে মানি না। আমি অন্য আরেকজনকে ভালোবাসি। আমি কিছু বুঝলাম না। হঠাৎ এমন কেন করছে আবির? আমার নাম তানিশা চৌধুরী। মা বাবার এবং বড় ভাইয়ের একমাত্র আদরের আমি। এ বছর এমএ পাশ করেছি। বাবা ভাইকে বলল, তানিশাকে এবার বিয়ে দেওয়া উচিত। কী বলিস তুই রোহান? রোহান বলল, মাত্র তো এমএ পাশ করলো, এত তাড়া কিসের? আর ও যদি আরও পড়তে চায় তাহলে পড়বে। এখন তানিশা বড় হয়েছে আর ছোট নেই, তাই ওর ডিসিশন ওকেই নিতে দাও। একদিন সবাই বসে চা খাচ্ছিলাম। হঠাৎ বাবার একটা ফোন আসে। কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দিয়ে হসপিটালের দিকে রওনা দিল বাবা এবং বড় ভাইয়া। আমি আর মা কিছুই বুঝতে পারলাম না আসলে কি হয়েছে। হসপিটালে গিয়ে বাবা দেখে তার বাল্যবন্ধু হার্ট অ্যাটাক করেছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই বাবার বন্ধুর ওয়াইফ সব খুলে বললেন। সব শুনে বাবা একটু চিন্তায় পড়ে গেলেন। ডাক্তারকে জিজ্ঞেস করে জানা গেল এখন বিপদমুক্ত, তবে নেক্সট টাইম যদি আবার হার্ট অ্যাটাক আসে তাহলে প্যারালাইসিসের সম্ভাবনা আছে। তাই খুব সাবধানে রাখবেন রোগীকে, একদম টেনশনে রাখবেন না। উনি যা বলবে তাই মেনে নেবেন, কথাগুলো মাথায় রাখবেন। এই বলে ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর বাবার বন্ধু আনিস উদ্দিনের জ্ঞান ফিরল। ডাক্তারের অনুমতি নিয়ে সবাই দেখা করতে গেল। বাবা পাশে গিয়ে বসল। বন্ধু একটা হাত ধরে বলল, তুই কেন টেনশন করিস? তোর তো কোনো কিছুর অভাব নেই, তাহলে কিসের টেনশন তোর? আনিস উদ্দিন তাকিয়ে আছে বাবার দিকে, কোনো কথা বলছেন না। আবির তখন অফিসে ছিল। বাবার হার্ট অ্যাটাকের খবর পেয়ে ছুটে আসলো হসপিটালে। এসে দেখে বাবা বেডে শুয়ে আছে। মাকে জিজ্ঞেস করতেই ডাক্তারের বলা সব কথা খুলে বলল। সব শুনে আবির খুব চিন্তায় পড়ে গেল। আনিস উদ্দিন ছেলেকে দেখে বললেন, বাবা এদিকে আয়, আমার পাশে বস। আবির বাবার পাশে গিয়ে বসলো। তারপর বন্ধুর দিকে তাকিয়ে বলল, আমার একমাত্র ছেলে, আমি চাই তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে। জানি না আমি আর কয়দিন বাঁচব, মরার আগে অন্তত ছেলের সুখ তো দেখে যেতে পারবো। কথাটা শুনে আবির রীতিমতো অবাক হয়ে গেল। যেটার ভয় পেয়েছিল সেটাই হলো। ও যে আরেকজনকে ভালোবাসে, এখন কি করি? ডাক্তার বলেছে রুগীকে টেনশন দেওয়া যাবে না। আবির মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ওর খুব রাগ হচ্ছিল, কারণ বাবা জানে আমি যে একটা মেয়েকে ভালোবাসি সেটা, কিন্তু মেয়েটাকে বাবার পছন্দ না। এদিকে আমার বাবা পড়ে গেলেন এক মহাবিপদে। আমার অনুমতি ছাড়া কিভাবে কথা দেবে? তারপরও নিজেকে স্বাভাবিক করে বললেন, সেটা পরে দেখা যাবে, তুই আগে সুস্থ হয়ে নে। বাবার বন্ধু নাছোড়বান্দা, ছাড়ার পাত্র না। বাবাকে বাধ্য করলো বিয়েতে রাজি হওয়ার জন্য। বাবা ভাইয়ার দিকে তাকিয়ে বলল, তুই কি বলিস? ভাইয়া বলল, দেখো বাবা, আমার মনে হয় একবার অন্তত বোনের সম্মতি নেওয়া উচিত। ওর সম্মতি ছাড়া তো কথা দিতে পারি না। বাবার বন্ধু বললেন, তানিশা লক্ষ্মীমন্ত মেয়ে, আমি জানি তানিশা তোর কথা ফেলবে না, তুই রাজি হয়ে যা, তানিশা নিশ্চয়ই রাজি হবে। তারপর বাবা সেখানে আমার বিয়ে ঠিক করে ফেললেন। আগামী সপ্তাহে শুক্রবার আমাদের বিয়ে। এসব ব্যাপারে আমি কিছুই জানি না। ছেলের একটা ছবি নিয়ে আসা হলো সাথে করে। বাসায় এসে আমাকে ছবিটা দিয়ে বলল, আগামী শুক্রবার এই ছেলের সাথে তোর বিয়ে। হঠাৎ এই কথা শুনে আমি তো বাকশক্তি হারিয়ে ফেললাম। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হঠাৎ বিয়ের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। কিছু করার ছিল না আমার, বাধ্য হয়ে রাজি হতে হলো আমাকে। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। আজ আমার বিয়ে। গতকাল গায়ে হলুদ গিয়েছে। ধুমধামের সাথে আমার বিয়ে কমপ্লিট হলো। ফুল দিয়ে সাজানো গাড়ি করে আমাকে নিয়ে আসা হলো শ্বশুরবাড়ি। রাতে আমাকে বাসর ঘরে দেওয়া হলো। আমি বসে আছি নববধূর সাজে। রাত 12টায় আবির প্রবেশ করলো রুমে। এসে হঠাৎ আমার হাত ধরে খাট থেকে নামিয়ে দিল। তারপর রাগিত সুরে বলল, এই রুমে থাকার কোনো অধিকার নেই তোমার। আমি তোমাকে বউ হিসেবে মানি না। আমি অন্য আরেকজনকে ভালোবাসি। শুধু বাবার জন্য তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। বিয়ে করেছি বলে এটা ভেবো না আমি তোমাকে আমার স্ত্রীর অধিকার দেব। সেটা কখনো আমার থেকে আশা করবে না। এখন তুমি এই রুম থেকে বেরিয়ে যাও। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। অনিচ্ছা সত্ত্বেও বাবা মা আমাকে বিয়ে দিল, আর এখন নিজের স্বামীও মেনে নিতে চাইছে না। এখন আমি কোথায় যাব কিছু ভাবতে পারছি না।
ওর কথা মতো আমি রুম থেকে বেরিয়ে এলাম। অমনি আমার ননদ আমাকে দেখে বলল, কী ব্যাপার ভাবি, হঠাৎ তুমি বাইরে এলে যে? তোমার কি কিছু লাগবে? কী লাগবে বলো, আমি এনে দিচ্ছি। আমি বললাম, কিছু লাগবে না, শুধু ঘুমানোর জন্য কোথাও একটু জায়গা হবে। আমার কথা শুনে আমার ননদ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আমাকে বলল, আজ তোমার বাসর রাত, সেখানে না ঘুমিয়ে আলাদা ঘুমোতে চাচ্ছ কেন? কি হয়েছে ভাইয়া, কিছু বলেছে তোমাকে? আমি বললাম, না তেমন কিছু না, এমনি। আমার ননদ বুঝতে পেরে সোজা আমাকে নিয়ে আবিরের রুমে ঢুকলো। আবিরকে উদ্দেশ্য করে বলল, তোর কি হয়েছে রে? ভাবিকে রুম থেকে কেন বের করে দিলি? সমস্যা কি তোর? আবির জ্বলন্ত চোখে আমার দিকে তাকালো, তারপর রাগিত সুরে বলল, আমি কেন ওকে ঘর থেকে বের করব? ও নিজেই বেরিয়ে গেছে। আমাকে নাকি ওর পছন্দ না, তাই নিজে থেকেই বেরিয়ে গেছে। আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এত বড় মিথ্যা অপবাদ, তাও আবার বিয়ের প্রথম রাতে। জানি না এরপর আর কি কি অপবাদ আমার মাথায় নিয়ে ঘুরতে হবে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমার ননদ আবিরের কথা বিশ্বাস করে আমাকে বলল, ভাইয়াকে যদি তোমার পছন্দই না হয় তাহলে তুমি বিয়েতে রাজি কেন হয়েছ? এখন বাড়ি ভর্তি মেহমান, সবাই যদি জানতে পারে তাহলে কি ভাববে বলো তো? লোক বলবে, ওই দেখো বিয়ের রাতেই বউ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের সম্মান বলে কিছু আছে ভাবি, অন্তত সেটার দিকে লক্ষ্য রেখো। এই বলে আমার ননদ শিলা চলে গেল। ব্যাপারটা না বুঝে সে আরও উল্টা আমাকে ভুল বুঝে চলে গেল। তা দেখে আবির মিটমিট হাসছে। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। জানি না কপালে কি আছে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বামীর ঘরে এসেছি, প্রথম রাতে মিথ্যা অপবাদ শুনতে হলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি দেখে আবির বলল, এটা তো মাত্র শুরু, সামনে দেখো আরও কি কি তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে সে ঘুমাতে চলে গেল। আমি আর কি করব, সোফায় শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। আমার শাশুড়ি মনে হয় যত সম্ভব আমার ননদকে বলল, যা তোর ভাবিকে ডেকে নিয়ে আয় নাস্তা করার জন্য। কালকের রাতের ব্যাপারটা ও কাউকেই বলেনি। রুমে এসে দেখে আমি বসে আছি আর আবির এখনও ঘুমোচ্ছে। শিলা আমাকে উদ্দেশ্য করে বলল, চলো ভাবি, মা তোমাকে নিচে ডাকছে নাস্তা করার জন্য। আমি কিছু না বলে শিলার পিছু পিছু নিচে নেমে এলাম। দেখি টেবিলে সবাই বসে। আমি আসতেই আমার শ্বশুর বলল, এখানে বসো। আবির এখনও ওঠেনি। আমি মুখে কিছু না বলে মাথা নেড়ে সায় দিলাম। ইচ্ছা না থাকা সত্ত্বেও সবার সামনে দেখানোর জন্য নাস্তা খেতে হলো। নাস্তা খেয়ে উপরে চলে এলাম। ততক্ষণ আবির উঠে গেছে, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নিরুপায় হয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাচ্ছেন? আবির একবার আমার দিকে আর চোখে তাকালো। কাল রাতে আমাকে ভালো করে দেখেনি, বিয়ের আগেও না। কারণ সে আমাকে না, অন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, যাকে সে ভালোবাসে। আজ আমাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, মনে মনে ভাবছে, না অন্তত আমার বউ হওয়ার যোগ্যতা আছে মেয়েটার ভেতর। তাতে কি, আমি তো অনন্যাকে ভালোবাসি। যে করেই হোক একে তাড়িয়ে অনন্যাকে এই বাড়ির বউ বানাতে হবে। তার জন্য অনেক বুদ্ধি খাটাতে হবে, যাতে সাপ মরে লাঠি না ভাঙে। এসব কথা মনে মনে ভাবছে। আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আমি দাঁড়িয়ে রইলাম। রেডি হয়ে কিছু না বলে চলে গেল, নাস্তা পর্যন্ত করেনি। তারপর আমার ননদ শিলা এসে আমাকে বলল, আচ্ছা ভাবি, কাল রাতে কি হয়েছিল আমাকে একটু খুলে বলো তো। আমার বিশ্বাস হয় না, ভাইয়া বলল তুমি নিজেই বেরিয়ে গেছো। কি হয়েছিল? আমি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলাম। ভাবছি কি করে বলি, ও যদি বিশ্বাস না করে আমাকেই ভুল বোঝে। তারপর আমি বললাম, কিছু না, ছাড়ো ওসব কথা। এখন তুমি বলো, তোমার কলেজ কেমন চলছে? শিলা বুঝতে পেরে বলল, আমি জানি তুমি বলতে চাইছো না, আর আমি এটাও জানি ভাইয়া তোমাকে গ্রহণ করেনি। দেখো ভাবি, এটা তোমার সংসার, তোমার থেকেই হাল ধরতে হবে। তুমি যদি এভাবে চুপ করে থাকো তাহলে ভাইয়া তোমার সামনে দিয়ে অন্য মেয়েকে নিয়ে ঘুরবে, আর তুমি দেখে যাবে। তার চেয়ে বরং তোমাকে কিছু করতে হবে, আর আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। আমি শিলার একটা হাত ধরে বললাম, সত্যি তুমি আমার পাশে থাকবে? তুমি যদি আমাকে হেল্প করো তাহলে কথা দিচ্ছি তোমার ভাই আমারই থাকবে, অন্য কারোর হতে দেব না, আমি কথা দিলাম। শিলা বলল,
তা তো বুঝলাম, আমি তোমাকে হেল্প করব, তার বিনিময়ে আমারও হেল্প চাই তোমার। বলো, রাজি? আমি বললাম, রাজি। তার আগে বলো তোমাকে কি হেল্প করতে হবে। শিলা বলল, সময় হোক তখন না হয় বলবো, এখন তোমার ব্যবস্থা করি। এখন ভাবো কি করে ভাইয়াকে জব্দ করা যায়। আমার কাছে একটা প্ল্যান আছে, এদিকে এসো, কানে কানে বলি। তারপর শিলা আমার কানে কানে ওর প্ল্যানটা বলল। শুনে আমি তো অবাক, এই সব করতে পারবো না। আমি বললাম, না না, এসব আমার দ্বারা হবে না, ঘরে মা বাবা আছে, ওনারা কি ভাববেন। শিলা বলল, আরে তুমি মা বাবার টেনশন ছাড়ো, আমি সেটা ম্যানেজ করে নেব। তুমি শুধু আমার কথা অনুযায়ী কাজ করো, তাহলে কাল থেকে শুরু। দেখতে দেখতে সেদিন চলে গেল। রাতে আবির আসে, রুমে প্রবেশ করে দেখে আমি শুয়ে আছি খাটে। আমাকে খাটে দেখে ও তো রেগে আগুন, কারণ আমাকে খাটে শোয়ার জন্য নিষেধ করেছিল। আমার কাছে এসে বলল, কি ব্যাপার, তুমি এখানে ঘুমোচ্ছ কেন? আমি বললাম, তাহলে কোথায় ঘুমোবো? আবির বলল, সেটা আমি কি জানি, তুমি আমার খাটে ঘুমাতে পারবে না, নামো এক্ষুনি। আমি বললাম, আপনার বউ আমি, এই বাড়ির নকরানি না, আমি এখানে ঘুমাবো। প্রয়োজন পড়লে আপনি কোথাও ঘুমান গিয়ে, ডিস্টার্ব করবেন না। এই বলে আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। আমার কথা শুনে মনে মনে আবির ভাবছে, এর আবার কি হলো, আজ এমন করে কথা বলছে কেন? মনে হচ্ছে সাহস বড় বেড়ে গেছে। আবির আর কিছুই বলল না, চুপ করে গিয়ে সোফায় শুয়ে পড়ল। সকালে উঠে আগের মতো অফিসে চলে গেল। ওই দিন আমার শ্বশুর শাশুড়ি শিলার কথা মতো 1 সপ্তাহের জন্য গ্রামের বাড়ি চলে গেল। আজ আমি আমার কলেজ ফ্রেন্ড আসিফকে ডিনারে দাওয়াত দিয়েছি। সে এসেছে সন্ধ্যায়। চা নাস্তা খাওয়ার পর আমরা বসে আড্ডা দিচ্ছি। আমি আসিফের পাশেই বসেছিলাম। এমন সময় আবির অফিস থেকে ফিরল। ড্রয়িং রুমে প্রবেশ করে আমাকে আসিফের পাশে বসা দেখে কিঞ্চিত অসন্তুষ্ট হলো। আবিরকে দেখে আসিফ উঠে সালাম দিল। ভালো মন্দ কিছু না বলে সালামের উত্তর দিয়ে চলে গেল উপরে। রাতের ডিনারের সময় আমরা সবাই একসাথে খেতে বসলাম। আমি আসিফকে খাবার এগিয়ে দিচ্ছি এবং বেড়ে দিচ্ছি। এটা দেখে আবির আমার দিকে কটমট করে তাকালো, কিন্তু কিছু বলছে না মুখে। সেদিনের মতো রাতের ডিনার শেষ করে আসিফ চলে গেল। 2-1 দিন পর পর আসিফ আমার সাথে দেখা করতে আসতো। ঠিক যখন আবির অফিস থেকে ফেরার সময় হয়, ঠিক তখনই আসতো আসিফ। যতবার আসিফ আসতো ততবার মুখোমুখি হতো আবিরের, আর আমি আসিফের গা ঘেঁষে বসতাম। সেটাও আবিরের চোখে এড়ালো না। মাঝে মাঝে আসিফ আমার চুল ঠিক করে দিত, আমার হাত ধরে বসে থাকতো। কলেজের সময়ের কথা বলে আমরা খুব হাসাহাসি করতাম। এটা দেখে আবিরের মনে মনে খুব খারাপ লাগতো। একদিন আমি ও আসিফ ঘুরতে বের হলাম। কিছু শপিং করার ছিল, তাই মলে গিয়েছিলাম। মলের বাইরে রেস্তোরাঁয় আবির বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে অনন্যাও ছিল। ওর এক বন্ধু হঠাৎ আমাকে দেখে ফেলে। তারপর আমাকে দেখে আবিরকে বলল, দেখ দেখ, ওটা তোর ওয়াইফ না? সাথে ওই ছেলেটাকে দেখে তো মনে হচ্ছে না তোর বিয়েতে দেখেছি। আবির আমার দিকে তাকিয়ে আছে। সাথে যে আসিফ দেখে চিনতে পারলো। ও মনে মনে ভাবছে, নিশ্চয় এটা আমার বয়ফ্রেন্ড। তা না হলে যখন দেখে ওর সাথেই কেন? আজ কথাটা শেষ করতে পারলো না। অনন্যা বলে উঠল, মনে হয় ওর বয়ফ্রেন্ড হবে। আসলে ও একটা খারাপ মেয়ে। তা না হলে বিয়ের পর অন্য ছেলের সাথে এখানে সেখানে ঘুরছে কেন? বাজে মেয়েরাই পারে এসব করতে। দেখেই মনে হয় আরও কয়েকজন আছে। ও যদি আমার কেউ হতো না, সত্যি বলছি, উঠে গিয়ে কষে দুটো থাপ্পড় মারতাম আগে। দেখ, আরেকজন তো বসে আছে, কিছুই বলছে না। আবিরের খুব রাগ হলো অনন্যার কথা শুনে। কিছু না বলে উঠে এলো আমার সামনে। হঠাৎ সামনে আবিরকে দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আবির কিছুই বলল না। আমার একটা হাত ধরে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসালো। গাড়িতেও কিছু বলল না, সোজা বাসায় নিয়ে আসে। গাড়ি থামা মাত্রই নিজে নেমে আমাকে নামতে বলল। আমি চুপচাপ নেমে আসলাম গাড়ি থেকে। গাড়ির দরজাটা জোরে একটা লাথি মারল। মোট কথা বলতে আমি তো ভয়ে কাঁপছি। তারপর আমার একটা হাত ধরে উপরের রুমে নিয়ে খাটের উপর ছিটকে ফেলল। এবার আমার দিকে অগ্নিদৃষ্টি তাকিয়ে বলল, সমস্যা কি তোমার?
তুমি কাকে জিজ্ঞেস করে আসিফের সাথে মলে গেছো? আসিফ কে হয় তোমার? বাড়িতে মা বাবা নেই, 2 দিন পর পর আসিফ কেন আসে তোমার সাথে দেখা করতে? কেনই বা ওর সাথে তোমার এত মাখামাখি? কে হয় তোমার আসিফ? আমি বুঝতে পারলাম আবির খুব রেগে আছে। তাতে কি? আমি বললাম, কেন? সে কৈফত আপনাকে দেব কেন? আমি কোথায় যাব, কার সাথে যাব, একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি বলার কে? আর আমি আপনাকে কেন বলবো? আবির এবার আমার মুখের সামনে এসে বলল, তুমি বাধ্য আমাকে সব কিছুর কৈফত দেওয়ার জন্য। আমি বললাম, কেন? আপনি আমার কে হন? আবির বলল, আমি তোমার স্বামী এবং তুমি আমার বিবাহিত স্ত্রী, তাই আমাকে কৈফত দিতে তুমি বাধ্য। আমি এবার মুচকি হেসে বললাম, স্বামী হিসেবে দাবি করছেন, স্ত্রীর অধিকার কতটুকু দিয়েছেন আমাকে? আসার পর থেকে তো শুধু অবহেলাই করেছেন। আমার সামনে অন্য মেয়ের সাথে ফোনে প্রেম আলাপ করছেন, আমার সামনে ফোনে ওই মেয়েটাকে কিস করছেন, আমার সামনে ওই মেয়েকে বলছেন কাল হোটেল রুম বুকিং করে রাখো। কাল আমরা ছি, আমার মুখ দিয়ে বের করতেও লজ্জা করছে। তাহলে কোন অধিকার আপনি আমার স্বামী দাবি করছেন? আমি যেখানে যাই, যা করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার চলছে কেন? আপনার কোনো কিছুতে তো আমি নাক গলাই না, তাহলে আপনার সমস্যা কোথায়? আমার যা মন চায় আমি তাই করব। আমার শখ আছে, আহ্লাদ আছে, আমারও পূরণ করতে আমাকে আর কথা শেষ করতে দিল না আবির। ঠাস করে থাপ্পড় মারল আমাকে। তারপর আমার গাল চেপে ধরে বলল, আমি তোর স্বামী, আমি অবহেলা করছি বলে তার জন্য তুই অন্য একটা পরপুরুষের সাথে মিশবি? আর সেটা আমি চেয়ে চেয়ে দেখব? আমার স্ত্রী অন্য পরপুরুষের সাথে মেলামেশা করছে, কখনোই না। তোর যা লাগে আমি পূরণ করব, কিন্তু কোনো পরপুরুষের সাথে তোকে দেখতে পারবো না, কারণ তুই আমার স্ত্রী। একবারও চিন্তা করলি না আমার কথা? আমার কতটুকু কষ্ট হচ্ছে তোকে অন্য কারোর সাথে দেখে। এই কয়দিন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, তুই যখন ওই আসিফের বাচ্চার সাথে গা ঘেঁষে বসিস, টেবিলে আমাকে খাবার না দিয়ে ওকে বেড়ে খাওয়াচ্ছিস, আবার আমার সামনে ওর হাতের উপর হাত রেখে হাসাহাসি করছিস। আমার ইচ্ছে করছিল ওকে খুন করে ফেলি। আজকের পর থেকে আমি যেন ওই অমানুষটার সাথে তোকে না দেখি, যদি দেখি আবার, তাহলে কিন্তু একদম মেরে ফেলবো, যত সব। এই বলে আমাকে ধাক্কা মেরে খাটে শুইয়ে দিল। তখন আমি কাঁদছিলাম। ওর মুখের উপর একটা কথাও বলতে পারিনি। আবির জানালার পাশে দাঁড়িয়ে আছে, একটু পরপর আমাকে দেখছে। ওই দিন শিলা এক বান্ধবীর বার্থডে পার্টিতে গিয়েছিল, বাসায় কেউ ছিল না। আবির এবার ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সরি, আসলে আমার মাথা ঠিক ছিল না। দেখো, মানুষ মাত্রই ভুল হয়, আমারও না হয় ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দাও, আর কখনো করব না। এবার ওঠো, একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাও। ওর কথা শুনে আমি উঠে বসলাম, কিন্তু কোনো কথা বললাম না। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নিচে গিয়ে কফি বানিয়ে নিয়ে এলাম, কারণ সন্ধ্যার সময় আবির কফি খায়। ওর হাতে কফিটা দিতেই ও আমার হাত ধরে পাশে বসালো। তারপর আমার হাত থেকে কফিটা নামিয়ে রেখে আমার হাতটা চেপে ধরে বলল, প্লিজ এবার অন্তত মাফ করে দাও। কিছু তো বলো, এভাবে চুপ করে থেকো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনব। আমি বললাম, আমার বলার কিছু নেই, আপনার তো প্রেমিকা আছে, একটু পরেই তার কাছে চলে যাবেন, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখব। আমি আপনার স্ত্রী, আপনি আমাকে মারতেই পারেন, যা মন চায় তাই করতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না, আর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। এই বলে যেই না আমি উঠে যাব, ঠিক তখনই আমার একটা হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ? আমি বললাম, ঘরে কিছু রান্না করা নেই, আপনার জন্য কিছু বানাতে হবে, একটু পরে তো বাইরে যাবেন আপনি। আবির বলল, কিছু রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, সেটাতেই হয়ে যাবে, এখানে বসো। তারপর আমি একটু দূরত্ব রেখে বসলাম। আবির বলল, কি ব্যাপার, এত দূরে বসছো কেন? আসিফের তো গা ঘেঁষে বসতে, তাও সে একজন পরপুরুষ, আর আমি তোমার স্বামী, আমার থেকে দূরত্ব বজায় রাখছো কেন, জানতে পারি?
এবার আমি বললাম, কারণ আপনার কাছে আসার অধিকার আমি পাইনি। আমাকে আপনি স্ত্রী হিসেবে মানেন না, তাই আজ আপনার আর আমার মাঝে এত দূরত্ব। আবির বলল, আর যদি আমি তোমাকে স্ত্রীর অধিকার দেই আজ, তাহলে কি তুমি আমার কাছে এসে বসবে? আমি বললাম, তারপরও বাধা আছে, আপনার গার্লফ্রেন্ড আছে, আপনি তো আর তাকে ছাড়তে পারবেন না। আমি জানি আমি আপনাদের পথের কাঁটা। বিশ্বাস করুন, আমি জানতাম না আপনি অন্য একটা মেয়েকে ভালোবাসেন। যদি জানতাম তাহলে আমি এই বিয়েতে রাজি হতাম না। আপনার ছবিটা যখন আমি দেখি তখন থেকে মনে মনে কল্পনা করতে লাগলাম আপনাকে নিয়ে, কিন্তু বিধাতা আমার কপালে সুখ লেখেনি। আবির রোমান্টিক সুরে বলল, ভালোবাসো আমায়? আমি কিন্তু এই প্রশ্নটার জন্য প্রস্তুত ছিলাম না, তাই মাথা নিচু করে চুপ করে আছি। আবির আবার বলল, কি হলো বলো, ভালোবাসো আমাকে? আমি কথা না বলে মাথা নেড়ে সম্মতি জানালাম। আবির আবার বলল, আমাকে যদি ভালোবাসো তাহলে আসিফের সাথে এত মেলামেশা কেন করেছিলে? তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছিল। ওর সাথে তোমাকে দেখলে আমার হিংসে হতো, আমার আমার খুব রাগ হতো। আমি বললাম, কেন? আপনার তো রাগ হওয়ার কথা না। আপনি কি আমাকে ভালোবাসেন? আমার কথা শুনে আবির কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে বলল, ভালোবাসা কখন কার জন্য হয়ে যায় বলা যায় না। এর আগে তোমাকে আমি ঘৃণা করতাম, কিন্তু এখন সেই ঘৃণা ভালোবাসা রূপান্তরিত হলো তোমার জন্য। সত্যি বলতে তানিশা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, জানি না কখন কিভাবে, বাট আমি তোমাকে ভালোবাসি। আবিরের মুখে ভালোবাসার কথা শুনে সত্যি আমি নিজেকে গর্ববোধ মনে করেছি। যাই হোক, আমি সার্থক হয়েছি স্বামীকে নিজের করে পেতে। তারপর আমি বললাম, আপনি আমাকে ভালোবাসেন বুঝলাম, কিন্তু আপনার গার্লফ্রেন্ড সে তো এখনও আছে। আবির আমার কাঁধে হাত দিয়ে বলল, আমি যেমন আমার ভালোবাসা দিয়ে আসিফকে তাড়িয়ে তোমাকে পেয়েছি, ঠিক তেমনি তোমার ভালোবাসা দিয়ে অনন্যাকে তাড়িয়ে তুমি আমাকে নিজের করে নাও। আমি এবার মুচকি হেসে বললাম, আসিফকে তাড়ালেও সে যাবে না, আবার ফিরে আসবে। আবির বলল, ফিরে আসলে না